আমরা 432 পেজের ম্যাথের সলিউশন করছিলাম। তো শর্ট কোশ্চেন সমস্ত পেজের কমপ্লিট হয়ে যাওয়ার পর পর্ষদের টেস্ট পেপারে বড় কোশ্চেনের সলিউশন শুরু করেছি এবং বড় কোশ্চেনে আমাদের 439 পেজ শেষ দিক থেকে সলিউশন করছি। দুটো পেজ সম্পূর্ণ সলিউশন হয়ে গেছে। আজকের ক্লাস হলে এই যে 432 পেজের সম্পূর্ণ সলিউশন হয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা এর আগের পেজ যেটা অর্থাৎ 432-এর যে আগের পেজ 429 পেজের ম্যাথের কোশ্চেনের সলভ শুরু করব। ঠিক আছে, তো শুরু করেছি। দেখো 14 দাগের 1 থেকে 12 দাগ 13 দাগ আগের ক্লাসে হয়েছে। 14 দাগের 1-এর বলছে 12 সেমি ব্যাস বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। তাহলে আমরা ব্যাসার্ধ জেনে যাব, সেখান থেকে ব্যাস বলা আছে। আচ্ছা, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি লোহার গোলক জলে ডোবালে পাত্রের জলতল 2 সেমি উপরে উঠবে। তাহলে জলটা টোটাল বাড়ছে, সেই জলটার আয়তনটা বের করছি। আচ্ছা, চোঙাকৃতি পাত্রের ব্যাস 12 সেমি। চোঙাকৃতি পাত্রের ব্যাস সমান 12 সেমি। এই যে একটা চোঙাকৃতি পাত্র, এটা একটা চোঙাকৃতি পাত্র মনে করো এরকম আছে, এর ব্যাসটা 12 সেমি। ধরো জলতলটা এইখান থেকে এতটা ছিল, এই যে 3 সেমি এতটা উঠলো, মানে এই যে জলতলটা বাড়লো, এই জায়গাটা যে জলতলটা বাড়লো, এইটা হচ্ছে ওতে যতগুলো গোলক ফেলা হবে, এই জলের আয়তনটা মানে গোলক যে কটা ফেলা হবে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী ততটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা, সমান আয়তন টোটাল গোলকের আয়তন যেটা হবে জলতল ততটাই বাড়বে, মানে আয়তনটা সমান হবে জলের আয়তনের সঙ্গে গোলকগুলোর আয়তন, লোহার গোলকে যতগুলো হবে সবার আয়তন সমান হবে। তাহলে এখানে চোঙাকৃতি পাত্রের ব্যাস বলা আছে, অতএব চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান 6 সেমি। ঠিক আছে, আচ্ছা, চোঙাকৃতি পাত্রের জলতল উপরে উঠছে। আচ্ছা, পাত্রে জলের উচ্চতা সমান 2 সেমি, তাই তো? পাত্রে জলের উচ্চতা 2 সেমি। তাহলে বর্ধিত জলের আয়তন, যতটা জল ওপর দিকে উঠলো, তাহলে জলের আয়তন কতটা হচ্ছে? জলের আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার, এইচ ফর্মুলা, এই যে পাই আর স্কোয়ার মানে 6 × 6 × 2 এত ঘন সেমি। ঠিক আছে, পাত্রে জলের আয়তন এত ঘন সেমি। আচ্ছা, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি লোহার গোলক জলে ডোবালে? তাহলে ধরি এক্সটি লোহার গোলক লাগবে। ধরি লোহার গোলক সংখ্যা সমান এক্স। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ কত? সমান 3 সেমি। গোলকের ব্যাসার্ধ 3 সেমি, অতএব একটি গোলকের আয়তন কত হবে? সমান 4/3 পাই মানে 22/7 আর কিউব মানে 3 কিউব এত ঘন সেমি। ঠিক আছে, আর আমরা বলেছি যে গোলক সংখ্যা মনে করি এক্সটি গোলক সংখ্যা ডোবানো হয়েছে এক্সটি গোলক, অতএব এক্সটি গোলকের আয়তন সমান 4/3 পাই 3 × 9 3 × 9 27 ইন্টু এক্স এত ঘন সেমি। শর্ত অনুসারে এই আয়তনটা আর এই আয়তনটা এই দুটো সমান হবে, তাই তো? শর্ত অনুসারে হয়ে যাচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 27 ইন্টু এক্স। 27 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 4/3 22/7 27 ইন্টু এক্স 22/7 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 2। 22/7 22/7 কেটে দিচ্ছি, তাহলে এক্স সমান কি হয়ে যাচ্ছে? 6 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 27টা হয়ে যাচ্ছে 1/27 আর 4/3টা হয়ে যাচ্ছে 3/4। ঠিক আছে, এইটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে, এই দুইটা কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 × 9 = 27, 3 × 3 = 9, 3 দিয়ে কাটলে 2 বা x সমান 2 হয়ে যাচ্ছে। তাহলে দুটি গোলক ডোবানো হলো। কটি গোলক ডোবানো হলো? দুটি গোলক ডোবানো হলো। এখানে আনসার লিখে দেবে যে বলেছে কয়টি গোলক ডোবানো হলো, অতএব দুটি লোহার গোলক ডোবানো হয়েছে। অতএব জলে দুটি লোহার গোলক ডোবানো হয়েছে। ঠিক আছে, দুটি লোহার গোলক ডোবানো হয়েছে।
নেক্সট দেখো 14 দাগের এক একটা, 14 দাগের দুই একটা, এক একটা হয়ে গেছে। একই মাপের তিনটি ঘনককে পরপর বসিয়ে একটি আয়তঘনক বানানো হলো। মানে এইরকম তিনটি ঘনক বসিয়ে, এই একটা ঘনক সাপোজ, আবারও একটা ঘনক এইরকম, আবার একটা ঘনক, তিনটে ঘনক সমান একটা আয়তঘনক বসানো হয়েছে। ধরি প্রতি ঘনকের বাহু, আমরা ধরে নিচ্ছি, ধরি প্রতি ঘনকের বাহু সমান a সেমি, a সেমি। তাহলে একটা এই ঘনককে পরপর রেখে আয়তঘনকে বসানো হয়েছে। অতএব আয়তঘনকের দৈর্ঘ্য কত হয়ে যাবে? তিনটে ঘনক নেওয়া হয়েছে, তার মানে 3a সেমি হয়ে যাবে। আয়তঘনকের প্রস্থ সমান কত হয়ে যাবে? a সেমি হয়ে যাবে। আয়তঘনকের উচ্চতা কত হয়ে যাবে? উচ্চতা সমানও a সেমি হয়ে যাবে। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আচ্ছা, তাহলে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 504 বর্গ সেমি বলেছি। তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে? শর্তানুসারে আমরা এই আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করবো এবং সেটা 504 এর সঙ্গে সমান করে দেবো। এই আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 2 × ab + bc + ca, ফর্মুলা 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস উচ্চতা × দৈর্ঘ্য। তাহলে 2 × 3a × a প্লাস a × a, দৈর্ঘ্য × প্রস্থ, প্রস্থ × উচ্চতা প্লাস আবার উচ্চতা × দৈর্ঘ্য = 504। বা এখানে হয়ে যাচ্ছে 2 × 3a² প্লাস a² প্লাস 3a² সমান 504। 2 × 3 আর 3 6, 3 + 3 6, 7, 7a² সমান 504। বা a² = 504 বাই 2 × 7। 7 দিয়ে হলে 7 7 49, 7 2 14, এটা কেটে গেলে 36 হয়ে যাচ্ছে। বা a² সমান 36। অতএব a = +-6, অতএব এই পজিটিভটা গ্রাহ্য হবে, a সমান 6। ঠিক আছে, এখানে কি চেয়েছে? এবার চেয়েছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। অতএব আয়তঘনকের, এবার লিখবে, অতএব আয়তঘনকের দৈর্ঘ্য সমান 3 × এই যে 3 × 6 এত সেমি সমান 18 সেমি। আচ্ছা, আয়তঘনকের প্রস্থ কত? প্রস্থ সমান 6 সেমি। আর আয়তঘনকের উচ্চতা কত? সমান 6 সেমি। অতএব আয়তঘনকের কর্ণ সমান √18² প্লাস 6² প্লাস 6² এত সেমি হয়ে যাচ্ছে। 18² হয়ে যাচ্ছে 324 প্লাস 36 প্লাস 36 এত সেমি। ঠিক আছে, এবার এইখানটা লিখছি, দেখো। তাহলে হয়ে যাচ্ছে যেটা = তাহলে 6 আর 6 12, 12 আর 4 16, 6 আর 6 12 আর 4 16, 6 হাতে 1, 2 আর 3, 3 আর 3 6 আর 3 9, আর এখানে আছে 3, 396 এত সেমি। 396 তো কোনো সংখ্যা আসছে না। 396 কে ভাঙলে 2 দিয়ে হলে 2 1 2, 1 18, 9 2 18, হ্যাঁ, 2 1 2, 1 18, 9 2 18, 3 2 6, 193। আচ্ছা, 193 আর ডিভাইড যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে না, 396, 36 36 72, তাহলে এর মান 6 আসছে। 36 36 72, 72 আর 24, 72 আর 6 78, এইটা 36 36 72 আর 24, 96 আসছে, 396। 2 1 2, 1 18, 9 2 18, 116, 8 2 16 হবে 198। 2 দিয়ে 9 2 18, 1 18, 9 2 18, 3 দিয়ে 3 33, আবার 3 দিয়ে 3 11। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে সমান 2 × 2 × 3 × 3 × 11 এত সেমি সমান 3 2 6 √11 সেমি। কর্ণের দৈর্ঘ্য 6 √11। ঠিক আছে, নেক্সট দেখো 3 এরটা। 2 হলো আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। এবার লিখে দেবে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। অতএব
আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান 6√11 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো 14-3 তিনেরটা বলছে সমান ভূমির ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, ধরি প্রত্যেকের ভূমির ব্যাস সমান 2r একক। ধরি প্রত্যেকের 3 রকম আছে, যেটা প্রত্যেকের ভূমির ব্যাস সমান 2r একক। অতএব প্রত্যেকের ভূমির ব্যাসার্ধ সমান 2r/2 একক সমান r একক। প্রত্যেকের ভূমির ব্যাসার্ধ r একক। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকের ভূমির ব্যাসার্ধ r একক হয়েছে। এবার প্রত্যেকের উচ্চতা সমান উচ্চতা বলেছে, এবং ধরছি প্রত্যেকের উচ্চতা সমান h একক। ঠিক আছে, আচ্ছা, এবার একটি শঙ্কু আছে, অর্ধগোলক আছে এবং নিরেট চোঙ আছে। এখানে অর্ধগোলক যেহেতু আছে, এখানে খেয়াল রাখবে যে অর্ধগোলকের এইটা, এই যে এখান থেকে ও কেন্দ্র যদি হয়, এইটাই ব্যাসার্ধ, এইটাই উচ্চতা। অর্ধগোলকের উচ্চতাটা আর ব্যাসার্ধ সমান হয়। অর্ধগোলকের h = r হয়। ঠিক আছে, তারপরে প্রত্যেকেরই উচ্চতাটা r এর সঙ্গে সমান। অতএব যেহেতু এটা 4 নম্বর আছে, 4 নম্বর মতো করেই করবে। ঠিক আছে, অতএব শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r² × h ঘন একক। তাহলে হয়ে যাচ্ছে 1/3 পাই, h এর জায়গায় r বসিয়ে দাও, r³ ঘন একক, কারণ h সমান r, প্রত্যেকেরই উচ্চতা সমান যেহেতু বলেছে, অর্ধগোলকে যেহেতু h সমান r, তাহলে প্রত্যেকেরই h সমান r হবে, সমান বলেছে। অতএব শঙ্কুর আয়তন বেরোলো। এরপর অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন এটা তো 2/3 পাই r³ হয়ে যায় ঘন একক। আর চোঙের আয়তন সমান পাই r² h ঘন একক সমান পাই r³ ঘন একক। ঠিক আছে, অতএব এবার লেখো শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত। অতএব শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত সমান 1/3 পাই r³, 2/3 পাই r³, 1/3 পাই r³, 2/3 পাই r³ ইস্টু পাই r³। পাই r³ তুলে দিলে এটা হয়ে যাচ্ছে 1/3 ইস্টু 2/3 ইস্টু 1 সমান 1:2:3। এইটা হচ্ছে ওদের আয়তনের অনুপাত। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 14 দাগের কমপ্লিট হয়ে গেল। 15 দাগে চলে যাচ্ছে এবার সরাসরি রাশিবিজ্ঞান। দাগের 1। আচ্ছা, এখানে দেওয়া আছে শ্রেণীর সীমানা দেওয়া আছে, আর নিচে পরিসংখ্যা বিভাজনের মোট পরিসংখ্যা 100, সংখ্যাগুলোর মান 24, f1 ও f2 মান নির্ণয় করো। শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। শ্রেণী সীমানা আর দেওয়া আছে পরিসংখ্যা। ঠিক আছে, এইটা 0 থেকে 10, 10 থেকে 20 করে 40 থেকে 50 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ঠিক আছে, এইটা 14, 23, f1, 21, f2। 14, 23, f1,
21 F2, ঠিক আছে, 14 23 F1 21 F2। তাহলে এখানে এই যোগফলটা কত, এটাকে পরিসংখ্যাটাকে এটা এফ বলা হয়, হ্যাঁ এফ হয়। তাহলে সামেশন অফ এফ কত হচ্ছে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে F1 প্লাস F2 প্লাস F1 প্লাস F2 প্লাস 4 আর 3 7 7 আর 1 8, 4 আর 3 7 7 আর 1 8, 2 আর 2 4 আর 1 5 58, এইটা হচ্ছে সামেশন অফ এফ। ঠিক আছে, প্রদত্ত পরিসংখ্যা সমান 24 বলা আছে। এই পরিসংখ্যা বলছি, প্রদত্ত সংখ্যাগুলো মান বলা আছে সমান 24। প্রদত্ত সংখ্যাগুলো মান সমান 24। সংখ্যাগুলো মান 24 দেওয়া আছে, তাহলে 24 কোথায় পড়ছে, 20 থেকে 30-এর মধ্যে 24 পড়ছে, 20 থেকে 30-এর মধ্যে 24 পড়ছে, তাই তো। তাহলে সংখ্যাগুলো শ্রেণী কোনটা, 20 থেকে 30টা। অতএব সংখ্যাগুলো শ্রেণী হয়ে যাচ্ছে সমান এই যে 20 থেকে 30, এই শ্রেণীটা সংখ্যাগুলো শ্রেণী, কারণ এর মধ্যেই 24টা আছে। ঠিক আছে, অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে F1 হয়ে যাচ্ছে, F1টা F1ই আছে, তাই তো, সেটাই F1 দেওয়া আছে। F1 ইজ ইকুয়াল টু F1 ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, এখানে প্রদত্ত শর্ত অনুযায়ী F2 সমান, এটা আমরা বড় F1 লিখি, ক্যাপিটাল লিখছি কারণ দুটো একই আছে। এই যে F1 ইজ ইকুয়াল টু এইটা, আর ক্যাপিটাল F2 সমান 21, আর ক্যাপিটাল F0 সমান 23। ঠিক আছে, h ইজ ইকুয়াল টু 10 স্টেপ লেন্থ হাইট। ঠিক আছে, অতএব শর্তানুসারে যে সংখ্যাগুলো মান বের করার সূত্র, আর l সমান 20। আচ্ছা, শর্তানুসারে l প্লাস F1 মাইনাস F0, F1 মাইনাস F0, F1 এর মান F1 মাইনাস F0 এর মান 30, 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু h এর মান 10 ইজ ইকুয়াল টু 24। ঠিক আছে, এইটা হচ্ছে শর্ত। এইটা সংখ্যাগুলো মান বের করার সূত্র, আর সংখ্যাগুলো মান বলে দেওয়া আছে, দুটোকে সমান করে দিয়েছি। বা এটা F1 মাইনাস 23 বাই 2F1 মাইনাস 2 আর 2 4 44। আচ্ছা, এইখানে ইন্টু 10 আছে, এইটা ইন্টু 10 ইজ ইকুয়াল টু এই যে 24 মাইনাস 20, 20টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, বা F1 মাইনাস 23 ইন্টু 10 বাই 2F1 মাইনাস 44 ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। তাহলে কোণাকুণি গুণ করলে এইটা 10F1 মাইনাস 230 ইজ ইকুয়াল টু 4 দুগুণে 8F1 মাইনাস 4 4 16 6 হাতে 1 4 4 16 1 17, বা 10F1 মাইনাস 8F1 ইজ ইকুয়াল টু মাইনাস 176 প্লাস 230, বা 2F1 ইজ ইকুয়াল টু 30 আর এখান থেকে 24, 30 আর 24 54। ঠিক আছে, বা F1 ইজ ইকুয়াল টু 54/2, বা F1 ইজ ইকুয়াল টু 27 দুগুণে 54, F1 এর মান হচ্ছে যাচ্ছে 27। ঠিক আছে, F1 সমান 27। তাহলে আবার আচ্ছা, ওপরটা আমরা একটু মুছে দিচ্ছি, একটু প্রসেসটা বুঝে গেলে F1 সমান 27 কিভাবে এলো। ঠিক আছে, এবার দেখো এখানে মোট পরিসংখ্যা দেওয়া আছে 100। মোট পরিসংখ্যা সমান 100। অতএব তাহলে F1 প্লাস F2 প্লাস 58 সমান 100 হবে। এই যে মোট পরিসংখ্যাটা আমরা এখানে নির্ণয় করেছি এইটা। ঠিক আছে, আবার এটা 100 বলে দেওয়া আছে। তাহলে F1 এর মান কত, 27 প্লাস F2 প্লাস 58 সমান 100, বা F2 প্লাস 8 সাথে 15 5 হাতে 1 5 দিয়ে 7 আর 8 ইজ ইকুয়াল টু 100, বা F2 ইজ ইকুয়াল টু 100 মাইনাস 85। ঠিক আছে, বা F2 সমান 15। অতএব F1 সমান হয়ে যাচ্ছে 27 আর F2 সমান হয়ে যাচ্ছে 15। এই দুটো অ্যান্সার আসছে। দেখো F1 সমান 27, F2 সমান 15, প্রসেসটা কিন্তু এইটা। ঠিক আছে, যেভাবে হলো। নেক্সট দেখো, এটা একটা হলো, 2-এরটায় যাচ্ছে। 2-এরটা কি বলেছে,
প্রদত্ত তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করো এবং ছক কাগজে ওজাইভ অঙ্কন করো। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করতে বলেছে এবং ছক কাগজে ওজাইভ অঙ্কন করতে বলেছে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে দেয়া আছে 0 থেকে 5, বৃহত্তর সূচক যেহেতু চেয়েছে 0 থেকে 5, তার মধ্যে 4, 5 থেকে 10, 10, 10 থেকে 15, 15, 15 থেকে 20, 8, এইটা দেওয়া আছে, বৃহত্তর সূচক পরিসংখ্যা চেয়েছে। তাহলে আমাদের শ্রেণী সীমানা লিখবো এখানে, শ্রেণী সীমানা। যে বৃহত্তর সূচক বললে এতর বেশি এইভাবে লিখতে হয়, আর ক্ষুদ্রতর বললে এত রকম এইভাবে কন্টিনিউয়াস করতে হয়। ঠিক আছে, শ্রেণী সীমানা। আচ্ছা, এখানে পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা আলাদা করে লিখছে। পরিসংখ্যা আছে আর ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী সীমানা কত আছে? শ্রেণী সীমাটা আমরা এত বেশি করে লিখছি। আচ্ছা, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দরকার, পরিসংখ্যাটা নর্মাল করার দরকার নেই, যেহেতু আমরা এত বেশি করে উল্লেখ করছি। এটা মুছে দিচ্ছি, শুধুমাত্র ক্রমযৌগিক পরিসংখ্যা লিখছি। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 5-এর বেশি টোটাল কটা আছে? 10, 0-এর বেশি, 5-এর বেশি, 10-এর বেশি, এইভাবে কন্টিনিউ করছি। 0 এর বেশি, 5-এর বেশি, 10-এর বেশি, 15-এর বেশি। কত পর্যন্ত আছে? 15, 20, 25। 20-এর বেশি, 20-এর বেশি, আর এইটা 25-এর বেশি। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে 0 থেকে 5-এর মধ্যে আছে 4টি, 5 থেকে 10 মানে প্রত্যেকটা মান যতগুলো আছে সবই 0-এর বেশি। টোটাল করলে কত হচ্ছে? টোটাল করলে 10 আর 4 14, 14 আর 15 29, 29 আর 8 37, আর 3 40, 45। তাহলে 0-এর বেশি 45টা মান। আচ্ছা, 5-এর বেশি কটা? 0 থেকে 5-এর মধ্যে আছে 4টে মান, তাহলে বিয়োগ করলে 45 - 4 41 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 10-এর বেশি কটা? 0 থেকে 10 পর্যন্ত আছে, 5 থেকে 10 পর্যন্ত 10টা, তাহলে 14 বিয়োগ হয়ে যাবে, 14 বিয়োগ করলে 31 হয়ে যাচ্ছে। 35 থেকে 14 বিয়োগ করলে 31। আচ্ছা, তারপরে একই নিয়মে হয়ে যাবে 16। তারপরটা হয়ে যাবে, তোমাদের ছক থেকে এটা পরিষ্কার বুঝতে পারবে। ছকটা দেখো, 16, তারপর 8, তারপর 5। ঠিক আছে, 25-এর বেশি মানে 25 থেকে 30 পর্যন্ত যেহেতু 5টা মান আছে, তার মানে 25-এর বেশি 5টা মান হবে, 30-এর বেশি আর কোনো মান নেই। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে এইটার সাহায্যে এবার লিখবে যে ছক কাগজে x অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক, y অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরলাম, ধরে এবং ছক কাগজে আমরা কোন কোন বিন্দুগুলো পুট করছি? ছক কাগজে ভাষায় লিখবে এইভাবে, ছক কাগজে x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করা হলো, এবং x অক্ষ বরাবর প্রতি ঘর সমান 1 একক, প্রতি ঘরের বাহু দৈর্ঘ্য 1 একক, এবং y অক্ষ বরাবর প্রতি ঘরের বাহু দৈর্ঘ্য 1 একক ধরলাম, লিখলাম। এটা লিখলে, ঠিক আছে, এটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, অবশ্যই লিখে যে ছক কাগজে আমরা এই যে 0,45, আচ্ছা 5,41, 0,45, 5,41, 10,31, ঠিক আছে, 15,16, আচ্ছা 15,16, 20,8 এবং 25,5 বিন্দুগুলি স্থাপন করলাম এবং যুক্ত করলাম। তাহলে এইখানে একটা ইকুয়াল ডিস্টেন্স নাও 45 পর্যন্ত উভয় দিকে। এটা মনে করো 5, এটা 10, এটা 15, এখানটা 20, এখানটা 25, এখানটা 30, এখানটা 35, এটা মনে করো 5, 10, 15, 20, 25, 30, 35, 40,
45 মনে করে এরকম নিলে উভয় দিকে মোটামুটি ইকুয়াল নেওয়ার চেষ্টা করবে। কোনো একদিকে যদি ধরো অনেকটা বেশি মান আছে, 2 ঘর সমান 1 একক নিয়ে নেবে, 3 ঘর সমান 1 একক। যদি অনেক বেশি মান থাকে, 5 ঘর সমান 1 একক, ঠিক আছে, বা মানে অনেক ছোট মান থাকে। আর যদি অনেক বেশি মান থাকে, 1 ঘর সমান 5 একক, বা প্রয়োজন অনুযায়ী 1 ঘর সমান 10 এককও পড়তে পারে, যেমন মান থাকবে তার উপর নির্ভর করবে, ঠিক আছে। আচ্ছা, সেটা নিজেকে বুঝে নিতে হবে। 0,45 হচ্ছে এইটা হয়ে যাচ্ছে, এইটা হলো 5,41, 5 এর সরাসরি 41, এইখানে 5,41 এইখানটা। 10,31, 10 হচ্ছে এইটা, 10,31 এই সোজা গিয়ে এইখানে 10,31। আচ্ছা, 15,16, 15,16 এইখানে 15,16, 20,8, 20,8। আচ্ছা, 25,5, 25,5 এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে এইটা অ্যাড করে দাও পরপর। এইটা যুক্ত হচ্ছে, এটা যুক্ত হয়ে যাচ্ছে, এটা যুক্ত হলো, এটা যোগ হলে পরপর স্কেল ধরে স্টেপ বাই স্টেপ যোগ হবে। যোগ করলে এটা 30 এ মিট করে দেবে, কোনো মান নেই। এটাই হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। দেখো হলো এই বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটাই হলো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। হলো, নেক্সট দেখো 15-3 এইগুলো কিন্তু লিখবে যে x অক্ষ বরাবর y অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরলাম, ছক্কা বুঝে এই বিন্দুগুলি স্থাপন করলাম, স্থাপন করে বিন্দুগুলিকে ক্রমাগত পরপর যোগ করলাম, যোগ করে আমরা ছক্কা বুঝে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা অঙ্কন করলাম, ঠিক আছে। নেক্সট দেখো 3 কি বলেছে। 3 বলা হচ্ছে শ্রেণীর সীমা আর পরিসংখ্যা। শ্রেণীর সীমা দেওয়া আছে, এখান থেকে শ্রেণীর সীমানা করে নাও, শ্রেণী সীমানা। আর কি আছে? পরিসংখ্যা। শ্রেণীর সীমানা আর পরিসংখ্যা। শ্রেণীর সীমানা দেখো দেওয়া আছে এখানে 10-এর কম। 10-এর কমটাকে 0 থেকে 10 হিসেবে নাও। 0 থেকে 10, 0 থেকে 10, 10 থেকে 20, 20-র কম আছে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50-এর কম বলেছে, 40 থেকে 50 লাস্ট, ঠিক আছে। আচ্ছা, 10-এর কম 5টা মান, তাহলে 5 হবে। 20-র কম 9টা মান আছে, 9 - 5, তাহলে 10 থেকে 20-র মধ্যে 4টে মান আছে। 30-এর কম টোটাল 17টা মান আছে, 30-এর কম, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কত হবে? তার মধ্যে আবার 20-র কম হয়ে যাচ্ছে 9টা মান, তাহলে 17 - 9 সমান 8। 30 থেকে 40-এর কম 29টা মান, আর তার মধ্যে 30-এর কম হয়ে যাচ্ছে 17টা, তাহলে বিয়োগ করলে 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 50-এর কম বলেছে 45টা মান, তার মধ্যে 40-এর কম 29টা, তাহলে 45 - 29, 45 - 29 সমান 16টা মান। এটা আর একটা করে নাও, এটা হচ্ছে এফআই, এটা এফআই বলা, হ্যাঁ। আর এক্সআইটা নির্ণয় করে নাও, এক্সআই। এক্সআই হচ্ছে এইগুলোর প্রত্যেকটা মধ্যমানটা। 0 থেকে 10-এর মধ্যমান 5, 10 থেকে 20-এর মধ্যমান 15, 20 থেকে 30-এর মধ্যে 25, 30 থেকে 40-এর মধ্যে 35, আর 40 থেকে 50-এর মধ্যে 45। এফআই এক্সআই বের করো, এখান থেকেই যৌগিক গড় বেরিয়ে যাবে। যৌগিক গড় চেয়েছে, বলেছে প্রাপ্ত নম্বর থেকে গড় নির্ণয় করো যে কোনো পদ্ধতিতে। আমরা প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। এখানে হয়ে যাবে x বার সমান সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। এইটা, এই সূত্র অ্যাপ্লাই করলেই যৌগিক গড় নির্ণয় হয়ে যাবে। তাহলে 5 × 5 এইটা হয়ে গেল 25, 4 × 15 60, 25-কে 8 দিয়ে গুণ করলে 200, 35-কে 12 দিয়ে গুণ করলে 35 × 12, 35 × 10 = 350, আর 2 দিয়ে গুণ করলে 35 × 70, 420, 45-কে 16 দিয়ে, 45 × 16, 5 × 6 = 30,
5 4 30 শূন্য, হাতে থেকে 3, তাই তো? 4 6 24 আর 3 27, আর 45 একে 45, তাই তো? আচ্ছা, এবার 0 7 আর 5 12 2, হাতে থেকে 1, 4 2 6 থেকে 720 চলে আসছে, 720। 0 7 আর 5 12 2, হাতে থেকে 1, 4 2 6 আর 7, অনেকটা বেশি মান আছে, 720। আচ্ছা, সামেশন অফ এফআই কত? সামেশন অফ এফআই, আচ্ছা সামেশন অফ এফআই এখানে আমরা পেয়ে গেছি টোটাল মান যেটা সবচেয়ে বেশি 45, সামেশন অফ এফআই এইটাই, ঠিক আছে? আর সামেশন অফ এফআই এক্স এটা প্রয়োজন হবে, সামেশন অফ এফআই এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে 5 শেষে 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12 2, 5 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12 2, হাতে থেকে 1, 7 থেকে 8, 8 আর 2 10, 10 আর 4 14, এইটা আসছে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1425 বাই 45, 5 দিয়ে কেটে যাবে, 5 9 45, 5 2 10, 4 42, 5 8 40, 2 25, 5 5 25, 285 বাই 9, ভাগ করলে 3 9 27, 3 9 27 1 15, 15 1 15, 6 0 দশমিকের জন্য, হ্যাঁ 6 9 54, আবারও 6 0, আবারও 6 9 54, কন্টিনিউয়াস হতে থাকবে 6 6 6 করে, তাহলে 6 6 6 হতে থাকলে আমরা যদি 2 ঘর পর্যন্ত নিই, 5 এর বেশি যেহেতু 1 বেড়ে যাবে, এখানে আমরা 33.67 প্রায় করে দিই। অতএব নির্ণয় গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করেছি, নির্ণয় গড় 33.67 প্রায়, ঠিক আছে? দেখো হলো, দেখো এর সাথে সাথে আমাদের 432 পেজের ম্যাথের সম্পূর্ণ সলিউশন হয়ে গেল। আমরা ফিরব পরের ক্লাসে 429 পেজের সলিউশন করব, ঠিক আছে? আজকের মতো আমরা এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।